যদি তুমি এই কাগজে সই করো প্রিয়াঙ্কা, তবে আর ফেরার কোনো পথ থাকবে না। রাজবীর সিংয়ের কণ্ঠস্বর ছিল দৃঢ়, শীতল এবং পুরোপুরি নিয়ন্ত্রিত, কিন্তু তার চোখের ভেতরে লুকিয়ে থাকা এক গভীর ক্ষত, আহত অভিমান আর অবিশ্বাসের মিশ্রণ সে পুরোপুরি গোপন করতে পারছিল না। প্রিয়াঙ্কা শর্মার হাতের হলুদ রঙের সাফাই করার দস্তানার ভেতর হাত দুটো কাঁপছিল। সে দক্ষিণ মুম্বাইয়ের এক বিশাল লাক্সারি বাংলোর এক ঝকঝকে সাদা টেবিলের সামনে বসেছিল, যা মুম্বাইয়ের সবচেয়ে বিলাসবহুল এলাকাগুলোর মধ্যে একটি। বড় স্টাডি রুমটি বিশাল জানালা দিয়ে আসা প্রাকৃতিক আলোয় ঝলমল করছিল। হালকা নীল রঙের দেয়াল, দামি আসবাবপত্র আর সোনালি কারুকাজগুলো সব সাজানো গোছানো ছিল। সবকিছুই ক্ষমতা, অর্থ আর আভিজাত্যের কথা বলছিল। শুধু ব্যতিক্রম ছিল সে নিজে, তার ওয়াইন রঙের শাড়ি, সামান্য কুঁচকে যাওয়া সাদা অ্যাপ্রন আর অশ্রুসিক্ত চোখের কারণে প্রিয়াঙ্কা সেই দুনিয়ায় এক যন্ত্রণাদায়ক বৈপরীত্যের মতো লাগছিল। টেবিলের অপর একটি নথি ছিল, সেটি তার বরখাস্তের চিঠি, আর তার অ্যাপ্রনের টকেটে ছিল একটি গর্ভাবস্থা পরীক্ষার কিট, যা সেই সকালেই তার ভয়ের সত্যতা নিশ্চিত করেছিল। সে গর্ভবতী ছিল, কিন্তু এটা সঠিক সময় ছিল না, সঠিক জায়গা ছিল না, এবং নিশ্চিতভাবেই সে এটা জানার জন্য সঠিক মানুষ ছিল না। রাজবীর নিজের চেয়ারে বসে তাকে দেখছিল। তার নিখুঁতভাবে ইস্ত্রি করা গাঢ় বাদামি স্যুটে তার দামি ঘড়িটি আলোয় চিকচিক করছিল, এবং তার ল্যাপটপটি সামনে খোলা ছিল। মনে হচ্ছিল এই মুহূর্তটিও তার ব্যস্ত সময়ের তালিকায় কেবল একটি বাধা মাত্র। আমি আমার ঘরে বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারি না, সে গলা উঁচু না করেই বলল। এখানে সবকিছু বিশ্বাসের ওপর টিকে আছে। প্রিয়ঙ্কা চোখ বন্ধ করে নিল। বিশ্বাসঘাতকতা? দীর্ঘ ৫ বছর সেখানে কাজ করে, প্রতিটি কোণ আগলে রেখে, এমনকি ছোট অনন্যাকেও দেখাশোনা করে যখন আয়া অসুস্থ হয়ে পড়ত, সবার আগে আসত আর সবার শেষে যেত, আর এখন বিনা প্রমাণে তাকে অভিযুক্ত করা হচ্ছিল। সবকিছুই কেবল একটি ভুল বোঝাবুঝি, একটি গুজব আর সন্দেহের কারণে, যা স্পষ্ট করার সুযোগ তাকে কখনোই দেওয়া হয়নি। তার চোখের জল নিঃশব্দে কাগজের ওপর পড়তে লাগল। রাজবীর তার হাতের কম্পন লক্ষ্য করল। এক মুহূর্তের জন্য তার ভেতরটা টলে উঠল, কিন্তু অভিমান ছিল প্রবল। সই করে দাও প্রিয়ঙ্কা, আমি তোমার পাওনা টাকা দিয়ে দেব। আমি কোনো কেলেঙ্কারি চাই না। কেলেঙ্কারি? এই শব্দটি একটি ছুরির মতো প্রিয়ঙ্কার বুক চিরে চলে গেল। ধীর গতিতে সে কলম তুলে নিল। সেই মুহূর্তে মনে হচ্ছিল গোটা পৃথিবী নিস্তব্ধ হয়ে গেছে। তার মস্তিষ্ক চিৎকার করছিল, হৃদয় জোরে ধড়ফড় করছিল, এবং তার ভেতরে এক নতুন প্রাণ বেড়ে উঠতে শুরু করেছিল। এমন এক জীবন যার কথা ওই মানুষটি কখনো কল্পনাও করতে পারবে না, যে সে নিজের গর্ভে ধারণ করেছিল। সে সই করে দিল। তার নাম নীল কালিতে কাগজের ওপর অঙ্কিত হয়ে গেল, এবং সেই মুহূর্তে অদৃশ্য কিছু একটা ভেঙে গেল। কিন্তু রাজবীর জানত না যে এটা শেষ নয়, এটা কেবল শুরু মাত্র। ৫ বছর পর এই একই মানুষ তার সামনে হাঁটু গেড়ে বসবে, এমন এক সুযোগের ভিক্ষা চাইবে যা আর অবশিষ্ট থাকবে না। কিন্তু সেই মুহূর্ত পর্যন্ত পৌঁছনোর আগে আপনাকে সেই সত্যিটি জানতে হবে যা কেউ দেখেনি। এবং আমার বিশ্বাস করুন, যখন আপনি সেটি খুঁজে পাবেন, তখন বুঝবেন ওই স্বাক্ষর কেন একাধিক জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। প্রিয়াঙ্কা ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়াল। রাজবীর নিজের স্ক্রিনের দিকে আবার তাকাল, যেন সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু তারপর এমন কিছু ঘটল যা সে কখনো ভুলবে না। প্রিয়াঙ্কা তার অ্যাপ্রনের পকেটে হাত দিল। সেই ছোট প্রেগন্যান্সি টেস্টের কিটটি বের করল। সেটা শেষবারের মতো দেখল। 2টো রেখা, অর্থাৎ পজিটিভ। তার চোখ আরও বেশি চোখের জলে ভরে গেল, দুর্বলতার জন্য নয়, বরং ভয়, অনিশ্চয়তা আর একাকিত্বের কারণে। রাজবীর উৎসুক হয়ে তাকাল। ওটা কি? প্রিয়াঙ্কা কোনো উত্তর দিল না। কাঁপা হাতে সে পরীক্ষা করার কাঠিটিকে 2 টুকরো করে ভেঙে ফেলল, তারপর 3 টুকরো করে দরজার পাশের ছোট ঝুড়িতে ফেলে দিল। সেই প্লাস্টিক ভাঙার শব্দ ছিল প্রায় অস্পষ্ট, কিন্তু 5 বছর পর সেটি এক এমন প্রতিধ্বনি হিসাবে বাজবে যা উপেক্ষা করা অসম্ভব হবে। সুযোগের জন্য ধন্যবাদ শ্রীমান রাজবীর, সে কম্পিত কণ্ঠে বলল। আমি কামনা করি আপনাকে যেন কখনো সত্যিটা না শুনে নেওয়া সিদ্ধান্তের জন্য আফসোস করতে না হয়। এবং সে বেরিয়ে গেল। দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। রাজবীর কিছু সময়ের জন্য স্থবির হয়ে রইল। সে জানত না কেন, কিন্তু এই বিদায়ের মধ্যে এমন কিছু ছিল যা কেবল একটি পদত্যাগের মতো মনে হল না, এটা একটা সতর্ক বার্তার মতো লাগল। স্টাডি রুমের জানালা দিয়ে সে তাকে সাজানো বাগান পেরিয়ে চলে যেতে দেখল। তার ছোট অবয়বটি সন্ধ্যার ধূসর আকাশের নিচে দূরে চলে যাচ্ছিল। সে তাকে থামাল না, প্রশ্ন করল না, সন্দেহও করল না। কারণ যখন কেউ নিয়ন্ত্রণে থাকার অভ্যস্ত হয়, তখন সে কল্পনাও করতে পারে না যে সে সব কিছু হারিয়ে ফেলতে পারে।
সেই রাতে রাজবীর বরাবরের মতোই একা রাতের খাবার খেল। ঘর নিখুঁত, শান্ত ও শৃঙ্খল ছিল, কিন্তু অদ্ভুতভাবে খালি ছিল। সে জানত না যে কয়েক কিলোমিটার দূরে নবী মুম্বাইয়ের এক ছোট কলোনিতে প্রিয়াঙ্কা বৃষ্টির মধ্যে হাঁটছিল, এক হাত পেটের ওপর রেখে এবং বুক ভরা অনিশ্চয়তা নিয়ে। সে জানত না যে তার ভেতরে বেড়ে ওঠা ওই প্রাণের চোখে তারই মতো দৃষ্টি, তারই মতো দৃঢ় সংকল্প আর তারই মতো ব্যক্তিত্ব থাকবে। আর সে তো এটাও জানত না যে 5 বছর পর নিয়তি তাকে সেই সত্যের মুখোমুখি হতে বাধ্য করবে যা সে সেই দিন উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল। কারণ কিছু সিদ্ধান্ত সেই সময় সহজ মনে হয়, কিন্তু সময় সব সময় তাদের আসল দাম প্রকাশ করে দেয়। আর ওই 5 বছরে যা কিছু ঘটল তার সব কিছু বদলে দেবে। সেই বিকেলে মুম্বাইয়ে প্রবল বৃষ্টি হচ্ছিল। সে কোনো নির্দিষ্ট দিক ছাড়াই হাঁটছিল। এক হাতে নিজের ছোট ব্যাগটি ধরে আর অন্য হাতে স্বাভাবিকভাবেই নিজের পেটের রক্ষা করছিল। প্রতিটি পদক্ষেপ আগের চেয়ে ভারী মনে হচ্ছিল। এটা কেবল শারীরিক ক্লান্তি ছিল না, এটা ছিল সেই জায়গা থেকে উপড়ে ফেলার অনুভূতি যেখানে সে নিজের জীবনের 5 বছর, 5 বছরের আনুগত্য, 5 বছরের নীরবতা আর 5 বছরের এমন ত্যাগ দিয়েছিল যা কেউ দেখেনি। নবী মুম্বাইয়ের রাস্তাগুলো ভিজে ছিল। পিচের রাস্তা স্ট্রিট লাইটের নিচে চিকচিক করছিল এবং ভেজা মাটির গন্ধ বাতাসে ভুলে গিয়েছিল। প্রিয়াঙ্কা বরখাস্ত হওয়ার জন্য কাঁদছিল না, সে কাঁদছিল অন্যায়ের জন্য। কারণ সেদিন সকালে রাজবীর সিং যা দেখেছিলেন তা সত্যি ছিল না। সবকিছু 1 সপ্তাহ আগে শুরু হয়েছিল। রাজবীরের ঘরে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। রাজবীর তার নির্মাণ সংস্থায় এক জটিল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। চুক্তি আটকে ছিল, বিনিয়োগকারীরা অস্থির ছিলেন এবং মিটিংগুলো চলছিল লাগাতার। তার মেজাজ আরও ঠান্ডা আর অবিশ্বাসী হয়ে গিয়েছিল। আর যখন তার স্টাডি রুম থেকে টাকায় ভরা একটি খাম গায়েব হয়ে গেল, তখন সন্দেহ তার ওপর গিয়ে পড়ল যে নিজেকে সবচেয়ে কম রক্ষা করতে পারত। কাজের মেয়েটিই ছিল সবচেয়ে দুর্বল সূত্র। প্রিয়াঙ্কা স্টাডি রুমে কেবল আলমারি পরিষ্কার করতে গিয়েছিল, যেমনটা সে প্রতি সোমবার করত। কিন্তু সেবার যখন সে বেরোল, তখন খামটি তার জায়গায় ছিল না। কেউ তাকে কিছু নিতে দেখেনি, কিন্তু কেউ তার পক্ষ নিয়েও কথা বলেনি। অভিযোগ সরাসরি ছিল না, সেটা ছিল আরও খারাপ, সেটা ছিল নীরবতা। দীর্ঘ দৃষ্টিতে তাকানো, তার ভেতরে আসার পর কথা থেমে যাওয়া, দরজাগুলো স্বাভাবিকের চেয়ে বেশি জোরে বন্ধ হওয়া। যতক্ষণ না সেই সকালে রাজবীর তাকে স্টাডি রুমে ডাকল। আমি কোনো ঝামেলা চাই না প্রিয়াঙ্কা, শুধু আমাকে সত্যিটা বলো। সে সরাসরি তার দিকে না তাকিয়েই বলল, শ্রীমান রাজবীর, আমি জানি না আপনি কোন বিষয়ে কথা বলছেন। কিন্তু সে আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। কারণ যখন কোনো শক্তিশালী ব্যক্তি সন্দেহ করে, সে খুব কমই প্রমাণ খোঁজে, সে কেবল নিজের অবিশ্বাসের পুষ্টি চায়। আমি এটা এখানেই শেষ করতে চাই। আর তাই হল, বিনা তদন্তে, বিনা কৈফিয়তে, কোনো সুযোগ ছাড়াই। রাজবীর জানত না যে খামটি তার ঘর থেকে কখনো বাইরেই যায়নি। সেটি নিয়েছিল তার শ্যালক সমীর, যে ঋণে ডুবেছিল, যার কথা কেউ জানত না। কিন্তু সেই সত্যি সামনে আসতে তখনও অনেক দেরি ছিল। সেই রাতে নিজের 2 কামরার ছোট অ্যাপার্টমেন্টে প্রিয়াঙ্কা বিছানার পাশে বসে পড়ল। নিস্তব্ধতা খুব ভারী লাগছিল। সে তার ব্যাগ থেকে একমাত্র কাগজটি বের করল যা সে বাঁচিয়ে রেখেছিল, তার বরখাস্তের একটি কপি। প্রথমবারের মতো সে ভয়কে নিজের ওপর চেপে বসতে দিল। সে একা ছিল, কোনো চাকরি ছিল না, যথেষ্ট সঞ্চয় ছিল না এবং গর্ভবতী ছিল। বাচ্চার বাবা কয়েক মাস আগেই গায়েব হয়ে গিয়েছিল যখন সে তাকে খবরটি শুনিয়েছিল। সে কোনো দায়িত্ব নিতে চায়নি। কিন্তু সেই বিশৃঙ্খলার মধ্যে এক সিদ্ধান্ত রূপ নিতে শুরু করল। সে রাজবীরকে খুঁজবে না, কোনো কৈফিয়ত চাইবে না, ন্যায়ের ভিক্ষা চাইবে না। সে নিজের সন্তানের জন্য রুখে দাঁড়াবে। পরের দিনগুলো ছিল খুব কঠিন। সে রেস্তোরাঁয়, দোকানে, বাড়িতে চাকরি খুঁজল, যেখানে তাকে আগের চেয়ে অর্ধেকেরও কম টাকা দেওয়া হতো। অনেকে তাকে মানা করে দিল যখন তারা তার হালকা স্ফীত পেট দেখল। আমাদের সারাক্ষণ পাওয়া যায় এমন লোক চাই, আমরা গর্ভবতী মহিলার সাথে ঝুঁকি নিতে পারি না। প্রতিটি প্রত্যাখ্যান ছিল এক একটি ক্ষত, কিন্তু একটা স্ফুলিঙ্গও ছিল। কারণ অন্যায় সবসময় ধ্বংস করে না, কখনো কখনো এমন এক শক্তির জন্ম দেয় যার কথা ব্যক্তি নিজেও জানে না। মাস কেটে গেল। প্রিয়াঙ্কা মুম্বাইয়ের মূল শহরের অফিসে রাতে সাফাইয়ের কাজ পেয়ে গেল। বেতন কম ছিল, কিন্তু মৌলিক চাহিদা মেটানোর জন্য যথেষ্ট ছিল। দিনের বেলা সে একটি কমিউনিটি সেন্টারে প্রশাসনের একটি কোর্সে ভর্তি হল। যখন অন্যেরা বিশ্রাম নিত, সে পড়াশোনা করত। যখন অন্যেরা ঘুমাত, সে কাজ করত।
আর প্রতি রাতে চোখ বন্ধ করার আগে সে নিজের হাত পেটের ওপর রাখত। আমি তোমাকে কথা দিচ্ছি, আমাদের কোনো কিছুর অভাব হবে না। গর্ভাবস্থা কোনো জটিলতা ছাড়াই এগিয়ে চলল, এবং অগস্টের এক সকালে সাইরেনের শব্দ আর শহরের কোলাহলের মাঝে অর্জুনের জন্ম হল। গভীর চোখ, ঘন চুল আর এক শান্ত দৃষ্টি যা সবকিছু বুঝে নেয় বলে মনে হতো। প্রিয়াঙ্কা তাকে দেখে কাঁদল, দুঃখ থেকে নয়, দৃঢ় সংকল্প থেকে। 5 বছর এক পলকের মতো কেটে গেল, আবার এক অনন্তকালের মতো। এদিকে দক্ষিণ মুম্বাইয়ের বাংলোতে রাজবীরের জীবনও বদলে গেল। তার কোম্পানি আরও বড় হল, সে ম্যাগাজিনে জায়গা পেল, চুক্তির বিস্তার ঘটাল, সম্পত্তি কিনল। কিন্তু তার ভেতরে কিছু একটা আরও কঠোর আর একাকী হয়ে গেল। রাতের খাবার এখনও নিস্তব্ধ ছিল, বাড়ি এখনও ঝকঝকে ছিল, কিন্তু শিশুদের হাসি যা একসময় তার ঘর ভরাত, তার ভাগ্নি অনন্যার হাসি যে মাঝে মধ্যে আসত, তা আর আগের মতো শোনা যেত না। আর কখনো কখনো বিনা কোনো কারণে তার প্রিয়াঙ্কার সেই দিনের দৃষ্টি মনে পড়ে যেত। সে বুঝত না কেন। এটা প্রথমবার নয় যে সে কাউকে বের করে দিয়েছিল, কিন্তু এটা প্রথমবার যখন সে এক অস্থিরতা অনুভব করল। এমন এক অস্থিরতা যেন সে কিছু একটা অসম্পূর্ণ রেখে এসেছে। এক রবিবার দুপুরে যখন সে নিজের স্টাডি রুমে পুরনো নথিপত্র দেখছিল, তখন আসবাবপত্রের নিচে একটি ছোট বস্তু খুঁজে পেল, প্লাস্টিকের একটি টুকরো। সে ওটা নিজের আঙুলের মাঝে ধরল। তৎক্ষণাৎ সে বুঝতে পারল না ওটা কি, কিন্তু তার স্মৃতিতে কিছু একটা সজাগ হয়ে গেল। এক হালকা আওয়াজ, একটা জিনিস ভাঙা, একটা বিদায়। সে ওটা ড্রয়ারে রেখে দিল, বেশি গুরুত্ব না দিয়ে। সে তখনও বোঝার জন্য তৈরি ছিল না। এদিকে প্রিয়াঙ্কা কেবল টিকেই ছিল না, বরং সফল হচ্ছিল। কঠোর পরিশ্রমে সে নিজের এক ছোট স্বাধীন ক্লিনিং সার্ভিস শুরু করল। সে একাই শুরু করেছিল, কয়েকজন গ্রাহকের মাধ্যমে যারা তাকে বিশ্বাস করত। তারপর সে আরও 2 জন মহিলাকে কাজে নিল যারা তারই মতো একা মা ছিল। সে অর্থের প্রতিশ্রুতি দেয়নি, সে মর্যাদার প্রতিশ্রুতি দিয়েছিল। অর্জুন ভালোবাসার আবহে বড় হল, যদিও কোনো বিলাসিতা ছিল না। সে কম বয়সেই কাজের মর্যাদা শিখল। সে দেখল তার মা কতটা শক্তিশালী ছিল। সে যেটা জানত না তা হল তার জীবন এমন এক মানুষের সাথে যুক্ত ছিল যে তার অস্তিত্বের কথা কল্পনাও করেনি। আর নিয়তি নিঃশব্দে ও ধৈর্য ধরে নিজের চাল চলতে শুরু করল। কারণ কিছু সত্য বহু বছর ধরে লুকিয়ে থাকতে পারে, কিন্তু কখনো হারিয়ে যায় না। আর যখন সেগুলো শেষ পর্যন্ত সামনে আসে, তখন সেগুলো কেবল অতীতকেই উন্মোচিত করে না, ভবিষ্যৎকেও নতুন করে লিখে দেয়। ক্যালেন্ডারে 5 বছর কম মনে হতে পারে, কিন্তু যখন প্রতিদিন লড়াই করে, রক্ষা করে আর চুপ থেকে কাটানো হয়, তখন 5 বছর একটা গোটা জীবন হয়ে দাঁড়ায়। অর্জুনের বয়স 4.5 বছর হয়ে গিয়েছিল যখন সে এমন সব প্রশ্ন করা শুরু করল যার জন্য প্রিয়াঙ্কা জানত একদিন তাকে তৈরি থাকতে হবে। মা, আমার বাবা কোথায়? প্রথমবারের মতো যখন সে এটা জিজ্ঞেস করল, তারা তাদের নবী মুম্বাইয়ের অ্যাপার্টমেন্টের ছোট রান্নাঘরে ছিল। টাটকা ডাল ভাতের সুগন্ধ বাতাসে ভাসছিল, আর সিলিং ফ্যানটা ধীরে ধীরে ঘুরছিল। প্রিয়াঙ্কা কয়েক সেকেন্ডের জন্য চুপ থাকল। এটা নয় যে সে জানত না কি বলতে হবে, বরং এই জন্য যে সে জানত সেই উত্তরটি তাকে খুব যত্ন করে দিতে হবে। সে মিথ্যা না বলে তার সামনে ঝুঁকে দাঁড়াল আর তার ঘন চুলগুলো নেড়ে দিল, যা ওই মানুষটির চুলের সাথে হুবহু মিলে যেত, যাকে সে নিজের স্মৃতি থেকে মুছে ফেলতে চাইত। তোমার বাবা আমাদের সাথে নেই বাবা, কিন্তু তুমি একা নও, আমি এখানে আছি আর সবসময় থাকব। অর্জুন মাথা নাড়ল, যেন এইটুকু তার জন্য যথেষ্ট ছিল। কিন্তু প্রিয়াঙ্কা জানত যে সময় না প্রশ্নকে আটকায় আর না সত্যকে। এদিকে তার ছোট ক্লিনিং বিজনেস তার কল্পনার চেয়েও বেশি বড় হতে শুরু করল। এটা এখন কেবল শর্মা ক্লিনিং সার্ভিসেস ছিল না, এখন তার কাছে 5 জন স্থায়ী কর্মচারী আর মুম্বাইয়ের প্রধান এলাকায় 2টো কর্পোরেট বিল্ডিংয়ের সাথে চুক্তি ছিল। প্রিয়াঙ্কা চিৎকার করত না, শাসন করত না, কাউকে নিচু দেখাত না। সে সবার কথা শুনত, কারণ সে জানত কথা না শোনার কষ্ট কেমন হয়। আর এই ব্যবধানটাই তার ভাগ্য পরিবর্তন করতে শুরু করেছিল। এক বিকেলে দক্ষিণ মুম্বাইয়ের একটি আধুনিক অফিস বিল্ডিংয়ে নতুন চুক্তির কাজ তদারকি করতে গিয়ে একটা জিনিস তার নজরে এলো। বিল্ডিংয়ের রিসেপশনে নাম লেখা ছিল রাজবীর গ্রুপ। তার বুকের ধুকপুকানি বেড়ে গেল। এটা অসম্ভব ছিল। মুম্বাইয়ে শত শত কোম্পানি ছিল, কিন্তু নিয়তি কেবল কাকতালীয় খেলা খেলে না। ওই বিল্ডিংটি ছিল রাজবীর সিংয়ের বিজনেস গ্রুপের একটি সহায়ক সংস্থা।
সেই একই লোক যে 5 বছর আগে তাকে কথা না শুনেই বের করে দিয়েছিল, সেই একই লোক যে কখনো জানতেও পারেনি যে সে কেবল একজন কর্মচারীকে কর্মহীন করেনি। প্রিয়াঙ্কা কয়েক সেকেন্ডের জন্য সেই বোর্ডের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার কর্মচারীরা তার মুখের পরিবর্তন লক্ষ্য করল না, কিন্তু তার ভেতরে অতীত এমন এক দরজা খুলে দিয়েছিল যা সে তালা দিয়ে বন্ধ রেখেছিল। সে চুক্তিটি বাতিল করতে পারত, যে কোনো সম্পর্ক এড়িয়ে যেতে পারত, কিন্তু তার ভেতর থেকে কেউ যেন ফিসফিস করে বলল, এটা হিংসা নয়, এটা বদলা নয়, এটা মর্যাদা। তার লুকানোর কিছু নেই, কাউকে কিছু দেওয়ার নেই, আর সে ভয়কে পুনরায় তার সিদ্ধান্ত নিতে দেবে না। সে চুক্তিতে সই করে দিল। প্রিয়াঙ্কা জানত না যে এই সিদ্ধান্ত এমন দুটি পৃথিবীকে কাছে আনতে চলেছে যাদের এইভাবে কখনো আলাদা হওয়া উচিত হয়নি। রাজবীর সিংহ পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছিল। তার কোম্পানি বড় হয়েছিল ঠিকই, কিন্তু তার ব্যক্তিগত জীবন কেবল মিটিং, বিনিয়োগ আর সামাজিক অনুষ্ঠানে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল, যেখানে সে খুশির চেয়ে প্রোটোকলের জন্য বেশি হাসত। সে তার প্রাক্তন স্ত্রী কামিনীর সাথে বিচ্ছেদের পর সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছিল, কিন্তু কোনোটিই সফল হয়নি। তারা সবসময় তাকে একটা কথাই বলত, তুমি বিশ্বাস করতে পারো না। সেই শব্দটি এক প্রতিধ্বনির মতো ফিরে আসত, বিশ্বাস। 5 বছর আগে সে একটি দ্রুত সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তার ভেতরটা তাকে প্রিয়াঙ্কার সেই সই করার সময়ের চাহনি ভুলতে দিচ্ছিল না। সেই নজর দোষীর ছিল না, সেটি ছিল হতাশার। আর এটিই তাকে অদ্ভুতভাবে অস্বস্তিতে ফেলছিল। এক রাতে পুরনো আর্থিক নথিপত্র পরীক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত সেই সত্য বেরিয়ে এলো যা চাপা পড়েছিল। এক ইন্টারনাল অডিটে বহু বছর আগের ট্রানজ্যাকশনে গড়মিল পাওয়া গেল। অভিযুক্ত নাম কোনো কর্মচারীর ছিল না, সেটি ছিল তার শ্যালক সমীর মেহরার, সেই একই ব্যক্তি যার সেই সপ্তাহে স্টাডি রুমে যাওয়ার সুযোগ ছিল, যে কয়েক মাস পর বিদেশে সুযোগের অজুহাত দিয়ে উধাও হয়ে গিয়েছিল। রাজবীর অনুভব করল তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সংখ্যা মিথ্যা বলে না, তারিখগুলো মিলে যাচ্ছিল। টাকা কখনো ভুল হাতে বাড়ি থেকে বেরোয়নি, সেটি তার নিজের পরিবারের লোকেরাই নিয়েছিল। স্টাডি রুমের নিস্তব্ধতা খুব ভারী হয়ে গিয়েছিল। আর ওই 5 বছরে প্রথমবারের মতো রাজবীর এমন কিছু বুঝল যা তার অভিমান আগে স্বীকার করতে দেয়নি। সে এক নির্দোষ মহিলাকে বরখাস্ত করেছিল। সে ডেস্কের ওপর ঝুঁকে পড়ল। সে সেই দিনের প্রতিটি ডিটেল মনে করার চেষ্টা করল। তার হাত কাঁপা, চোখের জল। চলে যাওয়ার আগে সে যে জিনিসটি ভেঙেছিল, সেই প্লাস্টিকের টুকরোটি যা সে এখনও ড্রয়ারে রাখত, সে ওটা খুলল, নিজের আঙুলের মধ্যে নিল, আরও ভালো করে দেখল। ওটা কোনো সাধারণ প্লাস্টিক ছিল না, সেটা ছিল একটি গর্ভাবস্থা পরীক্ষার কিটের অংশ। তার বুক সজোরে কেঁপে উঠল। এক ছবি বিদ্যুতের মতো তার মাথায় খেলে গেল। প্রিয়াঙ্কা নিজের পকেট থেকে কিছু বের করছে, তাকে দেখছে, ওটা ভাঙছে, আর সে ওটা উপেক্ষা করছে। এক মুহূর্তের জন্যে তার শ্বাস নিতে কষ্ট হল। সেই দিন সে গর্ভবতী ছিল। এটি সম্ভব ছিল। এই চিন্তা এক অভাবনীয় তীব্রতার সাথে তার মাথায় এলো। কিন্তু এমনটা হতে পারে না, কিছুই মেনে নেওয়ার মতো কোনো কারণ নেই, এমনটাই সে নিজেকে বোঝানোর চেষ্টা করল। এদিকে অর্জুন প্রি স্কুলে যাওয়া শুরু করে দিয়েছিল। সে ছিল এক বুদ্ধিমান, পর্যবেক্ষণশীল ও শান্ত ছেলে, কিন্তু তার মধ্যে অন্য কিছুও ছিল, এক দৃঢ় চরিত্র, এক অটল দৃষ্টি। যখন তার কাছে কিছু অনুচিত মনে হতো, সে চুপ থাকত না। এক সকালে স্কুলের মাঠে সে এক সহপাঠীকে বাঁচালো যাকে অন্য বাচ্চারা জ্বালাতন করছিল। এটা ঠিক নয়, সে আত্মবিশ্বাসের সাথে বলল। প্রিয়াঙ্কা তাকে দূর থেকে দেখল এবং প্রথমবারের মতো তার ভয় হল। এই জন্য নয় যে তার ছেলে শক্তিশালী ছিল, বরং এই জন্য যে সে তার মধ্যে এমন সব লক্ষণ দেখতে পাচ্ছিল যা কেবল তার নিজের ছিল না। নিয়তি কেবল পথই মেলায় না, মাঝে মাঝে এমন সাদৃশ্যও প্রকট করে দেয় যা উপেক্ষা করা অসম্ভব হয়। রাজবীর গ্রুপের বিল্ডিংয়ের সাথে চুক্তির মানে ছিল প্রিয়াঙ্কাকে ব্যক্তিগতভাবে পরিদর্শনের জন্য সপ্তাহে একবার সেখানে আসতে হতো। সেই মুহূর্ত পর্যন্ত তাদের দেখা হয়নি। কোম্পানি বড় ছিল, রাজবীর খুব কমই নিচের অপারেশনস অফিসে আসত। কিন্তু নিয়তি অনুমতির অপেক্ষা করে না। এক বিকেলে বিদ্যুতের সমস্যার কারণে একটি তলা সাময়িকভাবে খালি করতে হলো। প্রিয়াঙ্কা সেখানে ছিল, রাজবীরও সেখানে ছিল। করিডোর সিঁড়ি দিয়ে নামা কর্মচারীদের ভিড়ে ভুলে গেল, এবং তারপর সেটাই ঘটল। তারা একে অপরকে দেখল। 5 বছর যেন 1 সেকেন্ডে মিলিয়ে গেল। প্রিয়াঙ্কার মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। রাজবীর নিজের নজর সরাতে পারল না। সে এখন সেই ওয়াইন রঙের শাড়ি পরা ছিল না, সে পরেছিল এক সাধারণ সুন্দর স্যুট। তার ব্যক্তিত্ব ছিল দৃঢ়, দৃষ্টি ছিল আলাদা। সে আর সেই কর্মচারী ছিল না যাকে রাজবীর মনে রেখেছিল, সে ছিল এক জয়ী নারী।
তাদের মাঝখানের নিস্তব্ধতা ছিল এক অস্বস্তিকর ভারী অতীত দিয়ে ভরা। রাজবীর তার দিকে এক পা এগিয়ে এলো। প্রিয়াঙ্কা, তার কণ্ঠস্বর আজ অন্যরকম লাগছিল। অধিকারপূর্ণ নয়, শীতল নয়, প্রায় অনিশ্চিত। প্রিয়াঙ্কা তার চোখের দিকে তাকিয়ে রইল। শ্রীমান রাজবীর, তার চেয়ে বেশি কিছু নয়, আর না কম আনুষ্ঠানিক দূরত্ব। সে অন্য কিছুও দেখল, একটি ছোট খুঁটিনাটি। একটি কর্মচারীর হাত ধরে একটি শিশুর রিসেপশনে অপেক্ষা করছিল। ঘন চুল, গভীর চোখ, তীব্র দৃষ্টি। শিশুটি চোখ তুলল, আর এক মুহূর্তের জন্য, যা অনন্তকাল বলে মনে হল, রাজবীরের মনে হল সে যেন অতীতের এক আয়নায় নিজেকে দেখছে। তার ভেতরটা কেঁপে উঠল, কিন্তু সে তখনও জানত না ওটা কি ছিল। সে শুধু এইটুকু জানত যে অতীতকে সে বন্ধ বলে মেনে নিয়েছিল, তা এইমাত্র তার সামনে খুলে গিয়েছিল, এবং এইবার সত্যকে উপেক্ষা করা অতটা সহজ হবে না। আগুন লাগার অ্যালার্মের শব্দ আগেই বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সেই সাক্ষাতের প্রতিধ্বনি রাজবীর সিংয়ের মাথায় বাজছিল। বিল্ডিং ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। কর্মচারীরা নিজেদের অফিসে ফিরে গেল। টেকনিশিয়ানরা নিশ্চিত করল যে বৈদ্যুতিক সমস্যা সামান্য ছিল, কিন্তু রাজবীরের জন্য কোনো কিছুই সামান্য ছিল না, কারণ সে প্রবেশপথে কেবল একজন প্রাক্তন কর্মচারীকে দেখেনি। এটি ছিল সেই জিনিসের প্রতিফলন যা সে 5 বছর আগে উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল, এবং এখন সেই জিনিসের চোখ ছিল। এমন চোখ যা তাকে ভয়হীনভাবে দেখল, এমন চোখ যা তাকে আগে কখনো না দেখেও চিনে বলে মনে হচ্ছিল। সেই শিশুটি, প্রিয়াঙ্কা ততক্ষণে চলে গিয়েছিল যখন রাজবীর আবার লবিতে নিচে এলো। কয়েক মিনিট পর সে চারদিকে দেখল, যেন সে বাতাসে উত্তর খুঁজতে পারে। ওই মহিলা কে ছিলেন? সে রিসেপশনিস্টকে জিজ্ঞেস করল। শ্রীমতী শর্মা আমাদের সাফাই কোম্পানির মালিক, যাকে আমরা কয়েক মাস ধরে চুক্তিবদ্ধ করেছি। এমনিতে মালিক খুব দক্ষ। এই শব্দটি তার অভিমানকে এক অদ্ভুত উপায়ে আঘাত করল। এই জন্য নয় যে তার সাফল্যে তার সমস্যা হচ্ছিল, বরং এই জন্য যে এটি তাকে মনে করিয়ে দিল সে তার সম্পর্কে কি ভেবে নিয়েছিল, যা সে বিনা প্রমাণে মেনে নিয়েছিল। সে সেই প্লাস্টিকের টুকরোটি নিয়ে নিজের স্টাডি রুমে ওপরে গেল, যা এখনও তার স্মৃতিতে জ্বলছিল। সে দরজা বন্ধ করে বসে পড়ল এবং অনেক সময়ের মধ্যে প্রথমবারের মতো সে একজন ব্যবসায়ীর মতো কাজ করা বন্ধ করে একজন মানুষের মতো ভাবতে শুরু করল। সে ড্রয়ার খুলল। গর্ভাবস্থা পরীক্ষার সে ছোট টুকরোটি বের করল। ওটা মন দিয়ে দেখল। গোলাপি রেখা এখনও দেখা যাচ্ছিল, হালকা কিন্তু স্পষ্ট। সে দীর্ঘশ্বাস নিল। 5 বছর, 5 বছরের নীরবতা। যদি সে সেদিন গর্ভবতী ছিল, তবে কার সন্তান? সেই শিশুটি এখন কোথায় ছিল? আর ওই দৃষ্টি তার এত পরিচিত কেন লাগল? সে নিজেকে বোঝানোর চেষ্টা করল যে সে অতিশয়োক্তি করছে। এটি কাকতালীয় হতে পারে, কল্পনা হতে পারে, কিন্তু তার ভেতরে এক সহজাত প্রবৃত্তি, যা ব্যবসায়িক ক্ষেত্রে খুব কমই ভুল হতো, তা তাকে বলছিল যে আরও অনেক কিছু ছিল। সেই রাতে রাজবীর শুতে পারল না। ছবিগুলো বারবার ফিরে আসছিল। প্রিয়াঙ্কার সই করা, পরীক্ষার কাঠি ভাঙা, আর যাওয়ার আগে তার বলা শেষ বাক্যটি, আমি কামনা করি আপনাকে যেন কখনো সত্যিটা না শুনে নেওয়া সিদ্ধান্তের জন্য আফসোস করতে না হয়। সে তাকে কখনো শোনেনি, আর এখন সেই সত্য তার সামনে বেড়ে উঠছিল। পরের দিন সকালে সে আইনি বিভাগকে ফোন করল। আমাকে পুরনো ঘরোয়া কর্মচারীদের চুক্তিনামা পরীক্ষা করতে হবে, বিশেষ করে প্রিয়াঙ্কা শর্মার ফাইলটি। কয়েক ঘন্টা পর তার সামনে ফাইলটি ছিল। সাধারণ তথ্য, পুরনো ঠিকানা, যোগাযোগ, কিন্তু আর কিছু নেই। কোনো ফলো আপ ছিল না, অন্য কোনো রেকর্ড ছিল না। সে তার জীবন থেকে এমনভাবে গায়েব হয়ে গিয়েছিল যেন কখনো অস্তিত্বেই ছিল না। শুধু এইটুকু যে এখন সে ফিরে এসেছে, এবং আগের মতো নয়। এদিকে প্রিয়াঙ্কা নবী মুম্বাই ফিরে যাচ্ছিল। তার হাত স্টিয়ারিং হুইলের ওপর দৃঢ় ছিল, কিন্তু বুক জোরে ধরফর করছিল। সে তাকে দেখার আশা করেনি। সে এই মুহূর্তটির কথা অনেকবার কল্পনা করেছিল। সে সম্ভাব্য কথাবার্তা, অভিযোগ, উদাসীনতা আর বিদ্রূপের মহড়া দিয়েছিল, কিন্তু যখন সে তার সামনে ছিল, তখন সে কেবল একটি জিনিস অনুভব করল, শান্তি। তার স্বীকৃতির প্রয়োজন প্রিয়াঙ্কার ছিল না, তার ক্ষমার প্রয়োজনও ছিল না। সে নিজের কিছু গড়ে তুলেছিল, সে নিজের ছেলেকে একাই মানুষ করেছিল, সে বেঁচে ছিল, এবং এটি তাকে যে কোনো ক্ষোভের চেয়ে বেশি শক্তিশালী করে তুলেছিল। অর্জুন পেছনে একটি নোটবুক নিয়ে ছবি আঁকছিল। মা, ওই মানুষটি কি তোমার বন্ধু ছিল? প্রিয়াঙ্কা পেছনের আয়নায় দেখল। তিনি অনেকদিন আগে আমার বস ছিলেন। তিনি অনেকটা আমার মতো দেখতে, অর্জুন সহজভাবে বলল। প্রিয়াঙ্কার গলায় একটা দলা পাখি এলো। অনেক মানুষই একরকম দেখতে হয় বাবা, কিন্তু সে জানত যে সাদৃশ্যটি কাকতালীয় ছিল না। অর্জুন 5 বছরের ছিল। সেই বরখাস্ত হওয়ার পর 5 বছর। তারিখগুলো খুব ভালোভাবেই মিলে যাচ্ছিল।
আর যদিও সে কখনো কারোর কাছে এটি স্বীকার করেনি, যদিও সে কখনো রাজবীরকে খোঁজেনি, সে জানত যে ভেতরে একটি সম্ভাবনা মজুদ ছিল, যা তাকে যতটা ভয় দেখাত ততটাই তাকে শক্তি করত। যদি কোনোদিন সত্য সামনে আসে, তবে সে কাউকে সেটা ছিনিয়ে নিতে দেবে না যা সে গড়ে তুলেছিল। 2 দিন পর রাজবীর একটি সিদ্ধান্ত নিল। সে সন্দেহের মধ্যে বাঁচতে পারছিল না। সে তার সহকারীকে বার্ষিক চুক্তির নবায়নের পর্যালোচনার জন্য সাফাই কোম্পানির সাথে একটি আনুষ্ঠানিক বৈঠকের আয়োজন করতে বলল। একটি পেশাদার বাহানা, কিন্তু তার উদ্দেশ্য ছিল অন্য কিছু। যখন প্রিয়াঙ্কার কাছে ফোন এলো, তখন সে তখনই বুঝে গেল এটি কাকতলীয় নয়। সে রাজি হল। সে আর পালিয়ে যাবে না। সে এখন আর সেই মহিলা ছিল না যে কাঁদতে কাঁদতে সই করেছিল। সে এমন এক নারী ছিল যে চোখে চোখ রেখে কথা বলতে জানত। বৈঠকের দিন মুম্বাইয়ের আকাশ পরিষ্কার ছিল। প্রিয়াঙ্কা একটি সাধারণ এবং সুন্দর গাঢ় নীল রঙের স্যুট বেছে নিল। সে তার চুল একটি নিচু পনিটেইলে বাঁধল। আকর্ষণীয় কিছু নয়, নাজুক কিছু নয়। সে দৃঢ় কদমে বিল্ডিংয়ে প্রবেশ করল। রাজবীর মিটিং রুমে তার অপেক্ষা করছিল। যখন দরজা বন্ধ হল আর তারা একা হয়ে গেল, তখন পরিবেশ বদলে গেল। আসার জন্য ধন্যবাদ। এটি চুক্তির অংশ, শ্রীমান রাজবীর। সে প্রিয়াঙ্কার আনুষ্ঠানিকতা, দূরত্ব আর নিখুঁত পেশাদারিত্ব দেখল, কিন্তু সে আরও কিছু দেখল, একটি এমন আত্মবিশ্বাস যা আগে ছিল না। তারা পরিসংখ্যান পর্যালোচনা করল, পারফরম্যান্স নিয়ে কথা বলল, গুণগত মান নিয়ে কথা বলল। সব কিছু সঠিক, সব কিছু নিখুঁত, যতক্ষণ না রাজবীর কলমটি টেবিলের ওপর রাখল। আরও কিছু আছে যা আমি জিজ্ঞেস করতে চাই। প্রিয়াঙ্কা চোখের পলক না ফেলে তার দিকে তাকিয়ে রইল। আমি শুনছি। রাজবীর দীর্ঘশ্বাস নিল। সেই দিন 5 বছর আগে আপনি গর্ভবতী ছিলেন। নিস্তব্ধতা পুরো ভারী আর নির্ণায়ক ছিল। প্রিয়াঙ্কা কোনো বিস্ময় দেখাল না, শুধু একটি বিরতি, একটি অভ্যন্তরীণ সিদ্ধান্ত। এটি এখন আর আপনার বিষয় নয়, শ্রীমান রাজবীর। উত্তরটি দৃঢ় ছিল, কিন্তু আক্রমণাত্মক নয়। রাজবীর ধাক্কা খেল। আমি সত্যটা জানতে চাই। আপনার 5 বছর আগে সত্যের প্রতি কোনো আগ্রহ ছিল না? ওই বাক্যটি একটি দর্পণের মতো ছিল, আর এইবার রাজবীর নজর সরাতে পারল না। আমি ভুল করেছিলাম, সে অবশেষে স্বীকার করল। ওই কথাগুলোর দাম তার কাছে যে কোনো কোটি টাকার ব্যবসার চেয়ে বেশি মনে হল। প্রিয়াঙ্কা তাকে নীরবে দেখল। এটি প্রথমবার ছিল যখন সে তাকে ভুল স্বীকার করতে শুনল। সেটি অতীতকে বদলে দেয় না, সে বলল। হয়তো না, কিন্তু সেটি ভবিষ্যৎকে বদলে দিতে পারে। প্রিয়াঙ্কার মনে হল তার বুক জোরে ধরফর করছে, কারণ সে বুঝতে পারছিল সে কি ইঙ্গিত করছে, এবং সে ঝুঁকিটাও বুঝতে পারছিল। অর্জুন কোনো ব্যবসায়িক বোর্ডের দাবার ঘুঁটি ছিল না, সে তার ছেলে ছিল, তার পৃথিবী ছিল। আমার ছেলের একটি স্থির জীবন আছে, সে অবশেষে বলল। ওর বিভ্রমের প্রয়োজন নেই। রাজবীরের মনে হল ছেলে শব্দটি তার ভেতরে ডুবে গেছে। সে সরাসরি জিজ্ঞেস করেনি, কিন্তু সত্যটি নিহিত ছিল। 5 বছর, 5 বছর না জেনে, 5 বছর স্বীকার না করে। সে কি আমার? সে অবশেষে খুব নিচু স্বরে জিজ্ঞেস করল। প্রিয়াঙ্কা তার চোখের দিকে তাকিয়ে রইল, আর তার চোখে ঘৃণা ছিল না, ছিল ধ্রুব সত্য। এটি এমন কিছু যা আপনার আমাকে না শুনে বরখাস্ত করার আগে জিজ্ঞেস করা উচিত ছিল। নিস্তব্ধতা আবার ঘরে ভরে গেল, কিন্তু এইবার এটি কোনো খালি নিস্তব্ধতা ছিল না। এটি ছিল এমন এক নিস্তব্ধতা যাতে একটি রহস্য শ্বাস নিতে শুরু করেছিল। কারণ সত্য যখন অবশেষে সামনে আসে, তখন অনুমতি চায় না। আর রাজবীর এটা বুঝতে পারছিল যে কিছু সিদ্ধান্ত কেবল টাকাই খরচ করায় না, সেগুলো সময় আর সম্পর্ক খরচ করায়। সেগুলো এমন সব বছর খরচ করায় যা কখনো ফিরে আসে না। আর সামনে যা আসবে তা কেবল তার জীবনকেই বদলে দেবে না, বরং এমন একটি শিশুর ভাগ্যও বদলে দেবে যে এখনও জানত না সে আসলে কে ছিল। প্রশ্নটি একটি বাক্যের মতো বাতাসে ঝুলে রইল। সে কি আমার? রাজবীর কথা বলার সময় নিজের কণ্ঠস্বর নিজেই চিনতে পারছিল না। এখন তাকে আর দৃঢ় দেখাচ্ছিল না, অধিকারপূর্ণ লাগছিল না, তাকে অসহায় লাগছিল। প্রিয়াঙ্কা সাথে সাথে উত্তর দিল না। সে তাকে এমনভাবে দেখল যেন সে কেবল প্রশ্নটিরই নয়, বরং সেই মানুষটিরও মূল্যায়ন করছিল যে এটি জিজ্ঞেস করছিল। 5 বছর আগে সে তাকে শুনতে চায়নি, আজ সে উত্তর চায়। কিন্তু উত্তর সবসময় সেইভাবে আসে না যেভাবে মানুষ চায়। আমার ছেলে কোনো ব্যবসায়িক বিষয় নয়, প্রিয়াঙ্কা অবশেষে এক এমন শান্তির সাথে বলল যা চাপের যে কোনো প্রচেষ্টাকে নিষ্ক্রিয় করে দিল। সে কোনো পরিসংখ্যান নয়, সে কোনো ভুল নয়,
সে কোনো সমস্যা নয় যা সমাধান করতে হবে। রাজবীর এক মুহূর্তের জন্য নজর নিচু করল। সে কথা বলার সময় নিয়ন্ত্রণ না রাখতে অভ্যস্ত ছিল না, কিন্তু এইবার এটি কোনো দরাদরির বিষয় ছিল না, এটি ছিল অনেক বেশি স্পর্শকতার। আমি ব্যবসা হিসেবে কিছু সমাধান করতে চাই না, সে অভাবনীয় সততার সাথে বলল। আমি বুঝতে চাই। প্রিয়াঙ্কা দীর্ঘশ্বাস নিল। সে মিথ্যে বলতে পারত, এড়িয়ে যেতে পারত, সেই দরজা চিরদিনের জন্য বন্ধ করে দিতে পারত, কিন্তু সে এটাও জানত যে সত্য থেকে পালিয়ে বেঁচে থাকা তার স্বভাব নয়। হ্যাঁ, সে অবশেষে বলল। রাজবীরের পৃথিবীর অক্ষ বদলে দেওয়ার জন্য ওই একটি শব্দই যথেষ্ট ছিল। হ্যাঁ। ঘরের বাতাস যেন বেরিয়ে গেল, বাইরের শব্দ শান্ত হয়ে গেল, আর কিছু অন্তহীন সেকেন্ডের জন্য রাজবীর নড়তে পারল না। একটি ছেলে, তার একটি ছেলে ছিল। 5 বছর, 5 বছর তাকে না জেনেই সে বড় হয়েছে। 5 বছর যাতে সে উপস্থিত ছিল না, না জন্মের সময়, না প্রথম পদক্ষেপের সময়, না প্রথম কথা বলার সময়। সে বুকে এক আঘাত অনুভব করল, বিস্ময়ের চেয়েও গভীর কিছু, এক অপরাধবোধ, এক নিরাভরণ অপরাধবোধ। তুমি আমাকে কেন জানাওনি? সে কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল। প্রিয়াঙ্কা দ্বিধাহীনভাবে তাকে দেখল। আমি সেই দিন চেষ্টা করেছিলাম। স্মৃতি বিদ্যুতের মতো ফিরে এলো। প্রেগন্যান্সি টেস্ট ভাঙার শব্দ, বিদায়, আর সেই মানুষটি যে শোনার জন্য খুব বেশি অহংকারী ছিল। সে কিছু বলার চেষ্টা করল, কিন্তু কথাগুলো হারিয়ে গেল। প্রিয়াঙ্কা কোনো ঘৃণা ছাড়াই কিন্তু সত্যকে সহজভাবে তার সামনে তুলে ধরল। আমার তোমার টাকার দরকার ছিল না, আমার প্রয়োজন ছিল তুমি আমাকে বিশ্বাস করো। কিন্তু তুমি 5 বছরের সৎ কাজের বদলে একটি সন্দেহকে বিশ্বাস করা বেছে নিয়েছিলে। রাজবীরের মনে হল প্রতিটি বাক্য একটি যন্ত্রণাদায়ক আয়না, কারণ এটিই সত্যি। সে দ্রুত ও ঠান্ডা রক্ষণাত্মক উপায়ে কাজ করেছিল এবং কখনো কিছু যাচাই করেনি, কখনো প্রমাণ চায়নি। যে টাকাগুলো গায়েব হয়েছিল তা আমি নিইনি, প্রিয়াঙ্কা দৃঢ়ভাবে যোগ করল। এখন আপনি জানেন, তাই না? রাজবীর ধীরে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, আমি জানি। সমীরের নাম তিক্ততার সাথে তার মাথায় ফিরে এলো। সে ভুল ব্যক্তিকে রক্ষা করেছিল আর সঠিক ব্যক্তিকে অভিযুক্ত করেছিল। বিড়ম্বনাটি ছিল অত্যন্ত নিষ্ঠুর। অর্জুনের বয়স 5 বছর। প্রিয়াঙ্কার নামটি কোমলতার সাথে উচ্চারণ করে বলতে লাগল। সে বুদ্ধিমান, দয়ালু আর চরিত্রবান। রাজবীর মনে মনে নামটি আওড়াল। অর্জুন, তার ছেলে। তার নাম ছিল, তার ইতিহাস ছিল, তার জীবন ছিল, আর রাজবীর তার অংশ ছিল না। আমি ওর সাথে দেখা করতে চাই, সে এমন এক ব্যাকুলতা নিয়ে বলল যার অস্তিত্বের কথা সে জানতও না। প্রিয়াঙ্কা তাকে স্থির দৃষ্টিতে দেখল, আর সেখানে প্রথমবারের মতো তার চোখে অন্য কিছু দেখা গেল। ভয়, নিজের জন্য নয়, বরং নিজের ছেলের জন্য। এটি এত সহজ নয়, ও আমার ছেলে। ও আমারও ছেলে, সে দৃঢ়ভাবে জবাব দিল। নিস্তব্ধতা আবার তাদের মাঝে ছেয়ে গেল, কিন্তু এখন এটি আবেগপ্রবণ উত্তেজনায় ভরা ছিল, কারণ এটি অভিমান বা টাকা বা ক্ষমতার বিষয় ছিল না। এটি ছিল একটি শিশু আর তার জগতের ভারসাম্য নিয়ে। সেই রাত্রে রাজবীর দক্ষিণ মুম্বাইয়ে নিজের বাড়িতে ফিরল। এটি অনুভব করে যে সে যা কিছু গড়েছিল তা তার হারানো জিনিসের তুলনায় নগণ্য ছিল। বাংলো নিখুঁত ছিল বরাবরের মতো, কিন্তু প্রথমবারের মতো সেটি তার কাছে খুব বড় আর খুব খালি লাগল। সে হলঘরের দেয়ালে ঝোলানো ছবিগুলো দেখল। কল্পনা করল একটি শিশু সেগুলোর পাশ দিয়ে দৌড়ে যাচ্ছে, একটি শিশু যার দৃষ্টি ঠিক তারই মতো দৃঢ় সংকল্পের সাথে। একটি শিশু যাকে সে কখনো বাহুডোরে নেয়নি। অপরাধবোধ আর বিমূর্ত ছিল না, তার একটা মুখ ছিল, তার একটা নাম ছিল। রাজবীর আবার ড্রয়ার খুলল এবং সেই পরীক্ষার টুকরোটি হাতে নিল। 5 বছর ধরে রাখা ছিল, 5 বছর ধরে অদেখা। এখন সে বুঝতে পেরেছিল সেই ছোট জিনিসটি কেবল প্লাস্টিক ছিল না, এটি ছিল একটি সতর্কবার্তা, যা সে না শোনার সিদ্ধান্ত নিয়েছিল। সে সোফায় বসে পড়ল এবং অনেক সময়ের মধ্যে প্রথমবারের মতো নিজের সিদ্ধান্তের বোঝা কোনো বাধা ছাড়াই নিজের ওপর অনুভব করল। সে অতীতকে বদলাতে দিতে পারত না, কিন্তু এখন কি করতে হবে তা সে ঠিক করতে পারত। এদিকে নবী মুম্বাইয়ে প্রিয়াঙ্কা অর্জুনের বিছানার পাশে বসে তাকে ঘুমানো অবস্থায় দেখছিল। তার শান্ত নিঃশ্বাস ছোট ঘরটিকে ভরিয়ে দিয়েছিল। ফ্যানটি ধীরে ঘুরছিল, পৃথিবী শান্ত মনে হচ্ছিল, কিন্তু তার ভেতরে তুফান চলছিল। সে সত্যি বলেছিল, এবং এখন ভবিষ্যৎ অনিশ্চিত। সে নিজের ছেলেকে হারানোর ভয় পাচ্ছিল না, সে ভয় পাচ্ছিল যে রাজবীরের ক্ষমতা সেই ভারসাম্য নষ্ট করে দেবে যা তৈরি করতে তাকে এত লড়াই করতে হয়েছিল। অর্জুনের স্থিতিশীলতা ছিল, বন্ধু ছিল, নিয়ম ছিল, ভালোবাসা ছিল। তার বিলাসিতার প্রয়োজন ছিল না, প্রাসাদের প্রয়োজন ছিল না, তার প্রয়োজন ছিল মানসিক সুরক্ষা। আর প্রিয়াঙ্কা কাউকে এটি ভাঙার অনুমতি দেবে না।
যদিও সে এই কথাটি অস্বীকার করতে পারছিল না যে একজন ছেলের তার বাবাকে জানার অধিকার আছে। এই দ্বন্দ্ব তাকে ভেতর থেকে ক্ষতবিক্ষত করছিল। এটি অভিমানের প্রশ্ন ছিল না, এটি ছিল নিরাপত্তার প্রশ্ন। 2 দিন পর রাজবীর পিতৃত্ব পরীক্ষার ডিএনএ টেস্টের অনুরোধ করল। অবিশ্বাসের কারণে নয়, বরং এই জন্যে যে সে জানত কোনো পদক্ষেপ নেওয়ার আগে তার একটি আনুষ্ঠানিক নিশ্চিত হওয়া প্রয়োজন। যখন সে প্রিয়াঙ্কাকে এই কথাটি জানালো, তখন সেটি সম্মানের সাথেই করল। এটি তোমাকে সন্দেহ করার জন্যে নয়, সে স্পষ্ট করল, এটি দায়িত্ব সঠিকভাবে পালনের জন্যে। প্রিয়াঙ্কা কয়েক সেকেন্ড ভাবল, তার লুকোনোর কিছু ছিল না। ঠিক আছে, সে জবাব দিল। ফলাফল আসতে 2 সপ্তাহ লাগবে। 2 সপ্তাহ যাতে উত্তেজনা এক ছায়ার মতো বাড়তে থাকল। রাজবীর অর্জুনের জীবন সম্পর্কে গোপনে খোঁজখবর নিতে শুরু করল। অনুপ্রবেশ করার জন্যে নয়, বরং জানার জন্যে। সে জানতে পারল অর্জুন একজন ভালো ছাত্র, সে অন্য শিশুদের রক্ষা করে এবং অঙ্কের প্রতি তার ঝোঁক আছে। একটি তথ্য তাকে নাড়িয়ে দিল। সম্প্রতি এক স্কুলের মিটিংয়ে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল সে বড় হয়ে কি হতে চায়, অর্জুন জবাব দিয়েছিল, আমি এমন বিল্ডিং বানাতে চাই যা অনেক সময় পর্যন্ত টিকে থাকবে। এটি শুনে রাজবীরের গায়ে কাঁটা দিয়ে উঠল। রক্ত কেবল শারীরিক বৈশিষ্ট্যের মাধ্যমেই উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না, এটি ঝোঁক, প্রবৃত্তি আর স্বপ্নের মধ্যেও মিশে থাকে। টুকরোগুলো সব মিলতে শুরু করেছিল, আর যখন শেষ পর্যন্ত পরীক্ষার ফলাফল এলো, রাজবীর আগে থেকেই উত্তর জানত। 99.9% পিতৃত্বের সম্ভাবনা। কাগজটি তার হাতে কাঁপছিল। সন্দেহ থেকে নয়, বরং বাস্তবতা থেকে। সে তার ছেলে ছিল। আর এখন প্রশ্ন এটি ছিল না যে সে তার কি না, প্রশ্ন ছিল সে তার জীবনের অংশ হওয়ার যোগ্য কিনা। কারণ ভুল স্বীকার করা বিনয়, কিন্তু 5 বছরের অনুপস্থিতির ক্ষতিপূরণ করার জন্যে অনেক বেশি গভীর কিছু প্রয়োজন। আর রাজবীর এটা জানতে পারছিল যে আসল চ্যালেঞ্জ জৈবিক নয়, সেটি ছিল আবেগীয়। পরীক্ষার ফলাফলের সেই সাদা খামটি রাজবীরের ডেস্কে এমনভাবে পড়েছিল যেন সেটির ওজন কয়েক টন। 99.9%। সন্দেহের কোনো অবকাশ নেই, ব্যাখ্যার কোনো জায়গা নেই, আবেগগতভাবে পালানোর কোনো পথ নেই। অর্জুন তার ছেলে ছিল। 5 বছর, 5টি জন্মদিন, 5টি দীপাবলি, স্কুলের প্রথম 5টি দিন, 5 বছরের অনুপস্থিতি। রাজবীর নিজের শরীর চেয়ারের পেছনে এলিয়ে দিল। সে স্টাডি রুমের ছাদটি দেখল, সেই একই ছাদ যার নিচে সে সেই সিদ্ধান্ত নিয়েছিল যা 3টে জীবনের মোড় বদলে দিয়েছিল। প্রিয়াঙ্কা সঠিক ছিল, এটি কেবল একটি বরখাস্ত করা ছিল না, এটি ছিল একটা ফাটল। এটি অবিশ্বাসের এমন এক কাজ ছিল যা একজন গর্ভবতী মহিলাকে একা পৃথিবীর মুখোমুখি হতে ঠেলে দিয়েছিল। আর এখন পৃথিবী তাকে কোনো আবরণ ছাড়াই নিজেকে দেখতে বাধ্য করছিল। সে ফোন তুলল, প্রিয়াঙ্কার নম্বর ডায়াল করল। সে 3য়বার রিং হওয়ার পর উত্তর দিল, হ্যাঁ, আমার কাছে রেজাল্ট আছে। নিস্তব্ধতা। আমি কল্পনা করেছিলাম। সে এক এমন শান্তির সাথে জবাব দিল যা রাজবীরের অভ্যন্তরীণ অস্থিরতার ঠিক বিপরীত ছিল। এটি পজিটিভ। আরও একটি বিরতি। এটি বিস্ময় ছিল না, এটি ছিল সত্যের সমর্থন। এখন তুমি কি করতে চাও? প্রিয়াঙ্কা জিজ্ঞেস করল। তার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না, ছিল কেবল স্বচ্ছতা। রাজবীর অনেক বছর পর ঢোক গিলল। তার কাছে কোনো কৌশলগত পরিকল্পনা ছিল না, কোনো ম্যাপ ছিল না, কোনো আইনি পরামর্শদাতা ছিল না। আমি ওর সাথে দেখা করতে চাই, সে অবশেষে বলল, কিন্তু তোমার শর্তে। এই শেষ বাক্যটি আকস্মিক ছিল না, এটি ছিল সজ্ঞানে বলা, এবং প্রিয়াঙ্কা সেটি লক্ষ্য করল। আমি ওর জীবন রাতারাতি বদলে যেতে দেব না, সে জবাব দিল। আমি ওকে এমন কোনো জিনিসের সামনে আনব না যা ও বুঝতে পারবে না। আমি ওকে তোমার থেকে ছিনিয়ে নিতে চাই না, রাজবীর সাথে সাথে স্পষ্ট করল। আমি আমার দায়িত্ব পালন করতে চাই। প্রিয়াঙ্কা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। দায়িত্ব, বড় শব্দ, ভারী শব্দ। তবে ধীরে ধীরে শুরু করো, সে অবশেষে বলল। বড় কোনো প্রতিশ্রুতি ছাড়া, নাটকীয় উপস্থিতি ছাড়া, আর ওর ভালোবাসা কেনার চেষ্টা না করে। রাজবীর সতর্কবার্তাটি বুঝে গেল। সে দামি উপহার নিয়ে আসতে পারবে না, সে নিজের উপস্থিতি চাপিয়ে দিতে পারবে না, সে প্রক্রিয়ার অংশ না হয়ে নিজেকে বাবা হিসেবে জাহির করতে পারবে না। তাকে এই অধিকারটি অর্জন করতে হবে। প্রথম দেখা করার সময়টি শনিবার বিকেলে ওভাল ময়দানে ঠিক করা হলো। একটি খোলা ও নিরপেক্ষ জায়গা, যেখানে কোনো চাপ নেই। রাজবীর আগেই পৌঁছে গেল। সে সাধারণ পোশাক পরেছিল, বিনা স্যুটে, বিনা দামি ঘড়িতে। অনেক বছর পর সে নিজেকে অসুরক্ষিত অনুভব করছিল। সে শিশুদের চারদিকে দৌড়াতে দেখল, হাসি শুনল। সে মা বাবাদের জুতোর ফিতে বাঁধতে বা দোলানায় ধাক্কা দেওয়ার জন্য ঝুঁকতে দেখল। এমন এক দৃশ্য যা সে এতদিন কেবল দূর থেকেই দেখে এসেছিল, যতক্ষণ না সে তাদের দেখল।
প্রিয়াঙ্কা অর্জুনের হাত ধরে হাঁটছিল। শিশুটি নীল রঙের টি-শার্ট আর একটি ছোট টুপি পরেছিল। সে আত্মবিশ্বাসের সাথে আর কৌতূহলের সাথে হাঁটছিল। রাজবীরের গলায় দলা পাকিয়ে এলো। ও তার ছেলে ছিল। কোনো চিন্তা নয়, কোনো সম্ভাবনা নয়, একটি বাস্তব শিশু শ্বাস নিচ্ছে, হাসছে। প্রিয়াঙ্কা প্রথমে কাছে এলো। অর্জুন, ইনি রাজবীর, ইনি একজন বন্ধু, তাই না মা? সে বাবা শব্দটি ব্যবহার করেনি, এখনও নয়। অর্জুন মাথা তুলল। সে রাজবীরকে কোনো ভয় ছাড়া, কোনো প্রত্যাখ্যান ছাড়াই কেবল কৌতূহল নিয়ে দেখল। নমস্তে, শিশুটি বলল। কণ্ঠস্বর নরম ছিল, কিন্তু দৃঢ় ছিল। রাজবীরকে তাকে জড়িয়ে ধরার ইচ্ছা দমন করতে হল। নমস্তে অর্জুন, সে জবাব দিল। চেষ্টা করছিল যেন তার কণ্ঠস্বর না কাঁপে। শিশুটি হালকা মাথা ঝোঁকাল। তুমি বড় বিল্ডিংয়ের মানুষ? রাজবীর বিস্ময়ে পলক ফেলল। হ্যাঁ, আমি ওখানে কাজ করি। মা বলে যে জিনিস যেন টিকে থাকে তার জন্য কাজ ভালোভাবে করা উচিত। রাজবীর 1 সেকেন্ডের জন্য প্রিয়াঙ্কাকে দেখল। এই শিক্ষাটি আকস্মিক ছিল না, এটি ছিল একটি নিরন্তর শিক্ষা। কাজ ভালোভাবে করা, যদিও কেউ না দেখছে। তারা সাধারণ কথা বলল, স্কুল, ক্রিকেট আর ছবির কথা। অর্জুন জানালো যে সে উঁচু বিল্ডিং পছন্দ করে। আমি কল্পনা করতে পছন্দ করি যে সেগুলো কিভাবে টিকে থাকে, সে বুঝিয়ে বলল। সবকিছু ভালোভাবে যুক্ত হতে হবে, নয়তো পড়ে যাবে। রাজবীরের মনে হলো এই বাক্যটি কেবল স্থাপত্যের কথা বলছিল না, এটি সম্পর্কের কথা বলছিল, এটি সিদ্ধান্তের কথা বলছিল। আর সে জানত যে তার ভুলটি ছিল কোনো মৌলিক বিষয়কে বিচ্ছিন্ন, ডিসকানেক্ট করে দেওয়া। সাক্ষাৎটি 1 ঘন্টা চলল, বিনা কোনো নাটকে, বিনা কোনো রহস্য উন্মোচনে, বিনা কোনো স্বীকারোক্তিতে। কিন্তু কিছু একটা বদলে গেল। অর্জুন তখনও জানত না রাজবীর আসলে কে ছিল, কিন্তু রাজবীর আগেই জেনে গিয়েছিল সে কে হতে চায়। ব্যবসায়ী নয়, শক্তিশালী মানুষ নয়, বরং বাবা। পরের কয়েক সপ্তাহ ছিল এক ধীর পুনর্গঠন প্রক্রিয়া। রাজবীর প্রতি শনিবার পার্কে আসতে শুরু করল। সে অর্জুনের সাথে খেলত, তাকে শুনত, প্রশ্নের উত্তর দিত। সে কখনো জোর করে ঘনিষ্ঠ হবার চেষ্টা করেনি, কখনো অধিকার চাপিয়ে দেয়নি। আর কিছু একটা অভাবনীয় ঘটতে শুরু করল। অর্জুন তাকে খুঁজতে শুরু করল। আপনি কি শনিবার আসবেন রাজবীর? সে বাবা বলতো না, কিন্তু তার অপেক্ষা করত। একদিন যখন তারা পার্কের একটি টেবিলে ছবি আঁকছিল, অর্জুন মুখ তুলে জিজ্ঞেস করল, আপনি আগে কেন ছিলেন না? প্রশ্নটি ছিল সরাসরি, বিনা কোনো অভিযোগে, বিনা রাগে, কেবল শিশুদের সহজ সত্য। রাজবীর প্রিয়াঙ্কাকে দেখল। সে হস্তক্ষেপ করল না। এটি ছিল রাজবীরের মুহূর্ত। আমি অনেকদিন আগে একটি ভুল করেছিলাম, সে সততার সাথে বলল। আমি একটি গুরুত্বপূর্ণ কথা শুনিনি। অর্জুন তাকে নীরবে দেখল। আর এখন আপনি শোনেন? শিশুদের সারল্য নির্মমভাবে সঠিক হতে পারে। হ্যাঁ, রাজবীর জবাব দিল। এখন শুনি। অর্জুন মাথা নাড়ল। তার আর জটিল ব্যাখ্যার প্রয়োজন ছিল না। শিশুরা অতীতের চেয়ে বর্তমানকে বেশি ভালো বোঝে। অনেক সপ্তাহের সাক্ষাতের পর এক বিকেলে প্রিয়াঙ্কা সিদ্ধান্ত নিল যে পুরো সত্যিটা বলার সময় এসে গেছে। সে অর্জুনকে ঘরের ছোট সোফায় বসাল। রাজবীরও সেখানেই ছিল। বাতাসে এক অস্থিরতা মিশেছিল। অর্জুন, প্রিয়াঙ্কা শুরু করল। রাজবীর কেবল একজন বন্ধু নয়। শিশুটি তাদের পালা করে দেখল। তিনি তোমার বাবা। নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। অর্জুন হালকা কপালে ভাঁজ করল। সে কাঁদল না, চিৎকার করল না, সিনেমার মতো কোনো প্রতিক্রিয়া দিল না। সে ভেবে রাজবীরকে দেখল। এটা সত্যি? হ্যাঁ, সে বিনা সাজানো কথায় উত্তর দিল। আমি তোমার বাবা। অর্জুন নজর নিচু করল। সে তথ্যটি গ্রহণ করল। আপনি কেন ছিলেন না? প্রশ্নটি আবার ফিরে এলো, এইবার আরও গভীর। রাজবীর কোনো বাহানা খুঁজল না। কারণ আমি ভুল করেছিলাম এবং সেটি বুঝতে আমার সময় লেগেছে। অর্জুন তাকে কয়েক সেকেন্ড দেখল এবং তারপর এক অভাবনীয় কাজ করল। সে উঠে তার দিকে এগিয়ে গেল এবং তাকে জড়িয়ে ধরল। এটি কোনো শক্তিশালী আলিঙ্গন ছিল না, এটি ছিল সংক্ষিপ্ত, কিন্তু 5 বছরের দূরত্ব ভাঙার জন্য যথেষ্ট ছিল। প্রিয়াঙ্কার মনে হলো তার বুক ভরে উঠেছে। এটি কোনো স্বয়ংক্রিয় ক্ষমা ছিল না, এটি কোনো তাৎক্ষণিক সুখের সমাপ্তি ছিল না, এটি ছিল এক বাস্তব শুরু। সেই রাতে রাজবীর নিজের বাড়িতে ফিরল এবং অনেক সময়ের মধ্যে প্রথমবারের মতো সেটি তার কাছে খালি মনে হল না। কারণ এখন সে জানত যে তার সাফল্যের চেয়েও বড় কিছু ছিল, একটি দ্বিতীয় সুযোগ। অর্জুনের আলিঙ্গন সংক্ষিপ্ত ছিল, কিন্তু রাজবীরের কাছে এর মানে ছিল এমন কিছু
যা কোনো কোটি টাকার চুক্তি তাকে কখনো দেয়নি। একটি সুযোগ। এটি ক্ষমা ছিল না, এটি ভুলে যাওয়া ছিল না, এটি ছিল এক কষ্টে খুলে যাওয়া দরজা। আর সে জানত এটি পার হওয়ার জন্য ধৈর্য, নম্রতা আর দৃঢ়তার প্রয়োজন হবে। শুরুর মাসগুলো নিখুঁত ছিল না। অর্জুন তাকে বাবা বলে ডাকতে শুরু করল, প্রথমে খুব লাজুকভাবে, যেন শব্দটি নিজের মুখে পরখ করে দেখছে। শুরুতে সে খুব নিচু স্বরে বলত, তারপর ধীরে ধীরে তা আরও স্বাভাবিক হতে শুরু করল, যতক্ষণ না একদিন পার্কের হাসাহাসির মাঝে সে চিৎকার করে উঠল, বাবা দেখো! রাজবীরের মনে হল পৃথিবী 1 সেকেন্ডের জন্য থেমে গেছে। বাবা, একটি সাধারণ শব্দ, কিন্তু গভীর অর্থবহ। প্রিয়াঙ্কা কিছুটা দূর থেকে দেখছিল, অবিশ্বাস থেকে নয়, বরং সুরক্ষার জন্য। সে অর্জুনকে নাজুক আশা তৈরি করার অনুমতি দেবে না। রাজবীর বাস্তবে অর্জুনের জীবনে সামিল হতে শুরু করল। সে স্কুলের মিটিংয়ে যেত, বাচ্চাদের ক্রিকেট ম্যাচের সময় গ্যালারিতে বসে থাকত। সে অর্জুনকে উৎসাহের সাথে অদৃশ্য সেতু দিয়ে যুক্ত দালানকোঠার কল্পনা বোঝাতে শুনত। একদিন স্কুলের এক প্রদর্শনীতে অর্জুন একটি ছবি উপস্থাপন করল। এটি ছিল অনেক জানালাওয়ালা একটি বড় বিল্ডিং, আর প্রবেশদ্বারের সামনে হাত ধরে দাঁড়িয়ে থাকা 3টি অবয়ব। শিক্ষিকা হাসলেন। এটি কারা? অর্জুন স্বাভাবিকভাবে জবাব দিল, আমার মা, আমার বাবা আর আমি। রাজবীর গর্ব আর যন্ত্রণার এক মিশ্রণ অনুভব করল, কারণ সেই ছবিটি এমন কিছু নির্দেশ করছিল যা এখনও নির্মাণাধীন। তারা একটি প্রথাগত পরিবার ছিল না, তারা একসাথে থাকত না, কিন্তু তারা আরও গুরুত্বপূর্ণ কিছু ভাগ করে নিত, চেষ্টা করার সিদ্ধান্ত। যদিও সবকিছু সহজ ছিল না, চারপাশের পরিবেশও প্রতিক্রিয়া দিচ্ছিল। স্কুলে কিছু মায়েরা ফিসফাস শুরু করল। রাজবীরের কিছু পরিচিত লোক তার সম্মান নিয়ে প্রশ্ন তুলল। একজন প্রাক্তন কর্মচারীর সাথে 5 বছর ধরে লুকিয়ে রাখা এক ছেলে। রাজবীর এমন সব মন্তব্য শুনল যা সে আগে উপেক্ষা করে যেত, কিন্তু এখন সে তা পারল না, কারণ সেই শব্দগুলো কেবল তার ভাবমূর্তিকে নয়, বরং তার ছেলেকে প্রভাবিত করছিল। এক রাতে একটি ব্যবসায়িক ডিনারের সময় এক সহকর্মী বিদ্রূপের সুরে ইঙ্গিত করল, আমার মনে হয় এখন আপনি ঘরোয়া কর্মচারীদের নিয়ে অনেক বেশি সাবধানে থাকেন। মন্তব্যটিতে অস্বস্তিকর হাসি ছড়িয়ে পড়ল। রাজবীর কাঁটা চামচ প্লেটের ওপর রেখে দিল। সে সরাসরি ওই লোকটির দিকে তাকাল। আমি কয়েক আগে একটি ভুল করেছিলাম, সে জলহভাবে বলল, এবং যে ব্যক্তির ওপর আমি অন্যায়ভাবে অভিযোগ তুলেছিলাম তিনি আজ আমার ছেলের মা। যদি কারো কিছু বলার থাকে তবে সম্মানের সাথে বলবেন। নিস্তব্ধতার সাথে সাথে ছেয়ে গেল। এই প্রথমবার সে নিজের সম্মানের নয়, বরং প্রিয়াঙ্কার মর্যাদার পক্ষ নিল। প্রিয়াঙ্কাকেও নিজের অভ্যন্তরীণ লড়াইয়ের মোকাবিলা করতে হল। সে একা সিদ্ধান্ত নিতে অভ্যস্ত ছিল। সে 5 বছর ধরে মা এবং বাবা দুই ছিল। এখন তাকে জায়গা দিতে শিখতে হচ্ছিল। একদিন দুপুরে অর্জুন উত্তেজিত হয়ে এলো। বাবা বলেছেন আমি শুক্রবার ওনার বড় অফিসে যেতে পারি। প্রিয়াঙ্কার বুকে এক ছোট যন্ত্রণা অনুভূত হল, হিংসা থেকে নয়, বরং ভয় থেকে। রাজবীরের দুনিয়া আলাদা ছিল, বেশি ঝকঝকে, বেশি বিস্তৃত। কিন্তু তার মনে পড়ল যা সে কষ্ট করে শিখেছিল, ভালোবাসা প্রতিযোগিতা দিয়ে মাপা হয় না, তা স্থিতিশীলতা দিয়ে মাপা হয়। ঠিক আছে, সে নরম হাসির সাথে জবাব দিল, কিন্তু পরে তুমি আমাকে সব বলবে। অফিস ভ্রমণটি ছিল এক নতুন অভিজ্ঞতা। অর্জুন বিস্ময়ে চোখ বড় বড় করে হাঁটছিল। সে রাজবীরের সেই স্টাডি রুমে গেল যেখানে 5 বছর আগে প্রিয়াঙ্কাকে বরখাস্ত করা হয়েছিল। এক মুহূর্তের জন্য রাজবীরকে সেই স্মৃতি আঘাত করল, কিন্তু এখন দৃষ্টিটি ছিল আলাদা। অর্জুন বড় চেয়ারটিতে বসে পড়ল, ধীরে ধীরে ঘুরল আর হাসল। আপনি এখানে কাজ করেন? এখানেই কি আপনি ভুল করেছিলেন? প্রশ্নটি ছিল সহজ। রাজবীর সততার সাথে হাসল, হ্যাঁ, এখানেই। অর্জুন তাকে বিচারকের মতো দেখল। এটি ভালো যে এখন আপনি জিনিসগুলো ঠিক করছেন। শিশুদের মধ্যে জটিলকে সহজ করার এক অসাধারণ ক্ষমতা থাকে। মাসের পর মাস কেটে গেল। আসল চ্যালেঞ্জ এলো যখন স্কুলের এক বড় ছেলে অর্জুনকে নিয়ে মজা করল, কারণ তার 2টো বাড়ি ছিল। অর্জুন বিভ্রান্ত হয়ে বাড়ি ফিরল। 2টো বাড়ি থাকা কি খারাপ? প্রিয়াঙ্কা তাকে জড়িয়ে ধরল। না আমার সোনা, খারাপ হলো তখন যখন ভালোবাসা থাকে না। সেই রাতে রাজবীর তার সাথে কথা বলল। অন্যেরা কি বলে তা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না, সে বুঝিয়ে বলল, কিন্তু তুমি কে হবে তা তুমি ঠিক করতে পারো। অর্জুন মাথা নাড়ল, আমি শক্তিশালী। রাজবীর তখন বুঝল বাবা হওয়া মানে কেবল উপস্থিত থাকা নয়, এটি হলো সাথে থাকা, পথ দেখানো আর শোনা। সময়ের সাথে সাথে তারা দিনগুলো একসাথে উদযাপন করতে শুরু করল। জন্মদিন, দীপাবলি আর সাধারণ দিনগুলো স্মৃতিতে বদলে গেল। রাজবীর প্রিয়াঙ্কার প্রচেষ্টাকে বদলে দেওয়ার চেষ্টা করেনি, সে সেগুলোকে পূর্ণতা দিয়েছে। তাদের মধ্যে কোনো দ্রুত রোমান্স বা জোর করে মিটমাট হয়নি, হয়েছিল সম্মান।
এক রাতে স্কুলের মিটিংয়ের পর রাজবীর প্রিয়াঙ্কাকে তার দরজার কাছে নামিয়ে দিল। দরজা বন্ধ না করার জন্য ধন্যবাদ, সে নিচু স্বরে বলল। প্রিয়াঙ্কা তাকে অনেকক্ষণ দেখল। আমি এটি তোমার জন্য করিনি, সে সততার সাথে জবাব দিল। আমি এটি ওর জন্য করেছি। রাজবীর মাথা নাড়ল। আমি জানি, কিন্তু তাদের চোখে অন্য কিছুও ছিল। সেটি অতীত বা অপরাধবোধ নয়, সেটি ছিল নতুনের সম্ভাবনা। আসল পরিবর্তন কোনো বড় কাজ বা ভঙ্গিমায় আসেনি, এসেছিল ছোট ছোট ঘটনায়। শনিবারের পার্কের দেখাগুলোয়, রাতে শোয়ার আগের ফোন কলে, আর অস্বস্তিতর কিন্তু সৎ কথোপকথনে। রাজবীর সেই মানুষটি রইল না যে দ্রুত প্রতিক্রিয়া দেখায়। সে সেই মানুষে পরিণত হল যে আগে শোনে। আর প্রিয়াঙ্কা সেই আহত মহিলা রইল না, সে সেই নারীতে পরিণত হল যে ভুলে না গিয়েও পুনর্গঠনের অনুমতি দিল। অর্জুন সেই পরিবর্তনের মাঝে বড় হল। একদিন যখন তিনজন ওভাল ময়দানে হাঁটছিল, অর্জুন তাদের দুজনের হাত দুপাশে ধরল। এইভাবে ঠিক আছে, সে বলল। রাজবীর এমন কিছু বুঝল যা শিখতে তার 5 বছর লেগেছিল। সবকিছু নিয়ন্ত্রণ করার মধ্যে সার্থকতা নেই, সার্থকতা আছে যা সত্যিই মূল্যবান তাকে আগলে রাখার মধ্যে। লিলিত সেই আলোচনার সময়টি এলো এক শান্ত রবিবার দুপুরে। কোনো তুফান ছিল না, শুধু 3 কাপ চা আর 1 গ্লাস চকলেট দুধ। প্রিয়াঙ্কা জানত রাজবীর আর অর্জুনের বন্ধন এখন আর ভঙ্গুর নয়। ভবিষ্যৎ কেমন হবে? অর্জুন মেঝেতে কাঠের ব্লক দিয়ে টাওয়ার বানাচ্ছিল, রাজবীর তাকে দেখছিল। প্রিয়াঙ্কা দীর্ঘশ্বাস নিল। আমাদের কথা বলতে হবে, আমি জানি। অর্জুন, রাজবীর একটু সামনে ঝুঁকে বসল। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। তুমি কি আমার বাড়িতে কিছু সপ্তাহান্ত কাটাতে চাও? নিস্তব্ধতা। অর্জুন কয়েক সেকেন্ড ভাবল। মাও কি যাবেন? প্রিয়াঙ্কা হাসল। সবসময় নয়, কিন্তু তুমি সবসময় জানবে আমি কোথায় আছি। শিশুটি আবার রাজবীরের দিকে তাকাল। আর যদি আমার পছন্দ না হয়? রাজবীর দ্বিধাহীনভাবে জবাব দিল। তবে আমরা সেটা বদলে দেব। কোনো কিছুই বাধ্যতামূলক নয়। গুরুত্বপূর্ণ হল তুমি যেন নিরাপদ বোধ করো। অর্জুন তার ব্লকের দিকে নজর নিচু করল। আমি চেষ্টা করতে চাই। দক্ষিণ মুম্বাইয়ের বাড়িতে প্রথম কয়েক সপ্তাহান্ত অদ্ভুত ছিল। রাজবীর একটি ঘর অর্জুনের জন্য সাজাল। অতিরিক্ত বিলাসিতা দিয়ে নয়, বরং উষ্ণতা দিয়ে। ছবি, বই আর খেলনা দিয়ে। অর্জুন করিডোর দিয়ে ঘুরে বেড়াত, কিন্তু অতিরিক্ত মোহগ্রস্ত হয়ে নয়। সে একটি বড় শিক্ষা পেয়েছিল। মূল্য বাড়ির আয়তনে নয়, বরং যে তোমার জন্য অপেক্ষা করে আছে তার মধ্যে। এক রাতে সিনেমা দেখার সময় অর্জুন রাজবীরের পাশে বসল। বাবা, এই শব্দটি এখন আর আড়ষ্ট নয়। হ্যাঁ? আপনার কি পোস্তানি হয়? কিসের জন্য? মায়ের কথা না শোনার জন্য। রাজবীর সত্যিটাকে সহজ করার চেষ্টা না করে বলল, হ্যাঁ, আমার পোস্তানি হয়। অর্জুন তাকে আরও কয়েক সেকেন্ড দেখল। তাহলে ঠিক আছে, কারণ এখন আপনি শোনেন। এটি যে কোনো আনুষ্ঠানিক ক্ষমার চেয়ে শক্তিশালী ছিল। প্রিয়াঙ্কাও নিজের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিল। একা কাটানো সপ্তাহান্তগুলো শান্ত ছিল, কিন্তু খালি ছিল না। সে জানত তার ছেলে ভালো আছে। সে রাজবীরের মধ্যে সেই অহংকারী মানুষটিকে আর দেখল না যে তাকে বরখাস্ত করেছিল, বরং সেই মানুষকে দেখল যে শিখতে পেরেছে। এক বিকেলে যখন অর্জুন রাজবীরের বাড়িতে ঘুমোচ্ছিল, রাজবীর প্রিয়াঙ্কাকে ছাদে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানাল। দম্পতি হিসেবে নয়, বরং দুজন প্রাপ্তবয়স্ক হিসেবে যারা মূল্যবান কিছু ভাগ করে নিয়েছে। আমি যা করেছি তা আমি বদলাতে পারি না, রাজবীর সততার সাথে বলল, কিন্তু আমি নিশ্চিত করতে পারি যে আমি এটি আর কখনো করব না। প্রিয়াঙ্কা তাকে অনেকক্ষণ দেখল। আপনি যা করেছিলেন তা আমাকে আরও শক্তিশালী হতে বাধ্য করেছে, সে জবাব দিল। কিন্তু আমি আপনাকে কষ্টের জন্য ধন্যবাদ দিই না। আমি কৃতজ্ঞ তার জন্য যা আমরা পরে শিখেছি। সেই কথাগুলোতে কোনো মিছে রোম্যান্টিকতা ছিল না, ছিল পরিবর্তনের স্বীকৃতি। সময়ের সাথে সাথে তাদের সম্পর্ক বিনা তাড়াহুড়োয় গড়ে উঠল। তারা একসাথে সিদ্ধান্ত নিতে শিখল। এটি ভালোবাসায় কোনো স্বয়ংক্রিয় প্রত্যাবর্তন ছিল না, এটি ছিল একটি নতুন, সচেতন ও সৎ নির্মাণ। অর্জুন বড় হল এটা দেখে যে ভুল মানুষকে চিরকালের জন্য সংজ্ঞায়িত করে না। মানুষ বদলাতে পারে, অহংকার ভাঙতে পারে, আর নম্রতা পুনর্গঠন করতে পারে। 5 বছর আগে এক রোদহীন আকাশের নিচে এক মহিলা নিজের বরখাস্তের কাগজে সই করেছিল, আর একটি প্রেগন্যান্সি টেস্ট ভেঙে বেরিয়ে গিয়েছিল। সে ভেবেছিল সে সবকিছু হারিয়েছে, কিন্তু জীবন সেখানে শেষ হয়নি। কারণ যা পরাজয় বলে মনে হয়েছিল তা ছিল এক এমন শক্তির শুরু যা কেউ তার থেকে ছিনিয়ে নিতে পারেনি। আর সেই মানুষটি যে সবকিছু নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, সে শিখল যে প্রকৃত নেতৃত্ব তখন শুরু হয় যখন কেউ নিজের ভুল স্বীকার করতে পারে। এক বসন্তের দুপুরে 3 জন সেই ওভাল ময়দানের বেঞ্চে ফিরে এলো।
অর্জুন সামনে দৌড়াচ্ছিল। তুমি কি বুঝতে পারছ? রাজবীর নিচু স্বরে বলল। কি? সেই দিন স্টাডি রুমের ওই মুহূর্তটি আমার জীবনের সবচেয়ে খারাপ দিন ছিল, কিন্তু আমার প্রয়োজনীয় পরিবর্তনের শুরুও ছিল ওটাই। প্রিয়াঙ্কা তাকে শান্তভাবে দেখল। অন্যায় সিদ্ধান্তের সবসময় ফল থাকে, পার্থক্য হল যখন আমরা ক্ষতিটা বুঝতে পারি তখন আমরা কি করি। অর্জুন দৌড়ে ফিরে এল। চলো, যে সবার শেষে পৌঁছাবে সে কুলফি খাওয়াবে। তিনজনই দ্রুত হাঁটতে শুরু করল, একটি আদর্শ পরিবার হিসেবে নয়, বরং এমন ব্যক্তি হিসেবে যারা বড় হাওয়া বেছে নিয়েছে। মাঝে মাঝে আমাদের মনে হয় নিয়ন্ত্রণ হারানো সবচেয়ে খারাপ বিষয়, কিন্তু বাস্তবে বিপজ্জনক হল না শোনা। না শোনা যখন কেউ নিজেকে বোঝানোর চেষ্টা করে, না শোনা যখন সত্যিটা সামনে থাকে, না শোনা যখন অহংকার হৃদয়ের চেয়ে জোরে কথা বলে। প্রিয়াঙ্কা চাকরি হারিয়ে মর্যাদা খুঁজে পেয়েছিল। রাজবীর 5 বছর হারিয়ে বাবা হওয়া শিখেছিল। আর অর্জুন এমন কিছু বুঝেছিল যা অনেক প্রাপ্তবয়স্করা ভুলে যায়। ভালোবাসা চাপিয়ে দেওয়া যায় না, তা প্রমাণ করতে হয়। দায়িত্ব কেনা যায় না, তা পালন করতে হয়। আর সব সময় একটি দ্বিতীয় সুযোগ থাকে যদি আমরা সত্যিই বদলাতে প্রস্তুত থাকি। শেষে এটি গুরুত্ব পায় না যে আমাদের কটি বাড়ি আছে বা ব্যাংকে কত টাকা আছে। গুরুত্ব পায় এটি যে আমাদের ভেঙে যাওয়া জিনিসগুলো ঠিক করার সাহস আছে কিনা। আর তুমি যে এই গল্পটি শুনছ, মনে রেখো, আগে না শুনে কখনো কোনো সিদ্ধান্ত নিও না। অহংকারকে কখনো তোমার হয়ে সিদ্ধান্ত নিতে দিও না, এবং দ্বিতীয় সুযোগের ক্ষমতাকে কখনো ছোট করে দেখো না। কারণ জীবন সবসময় সেটাই ফিরিয়ে দেয় যা আমরা গোপন করি। আর মাঝে মাঝে সবকিছু হারিয়ে গেছে মনে হলেও ভালোবাসা সবকিছু নতুন করে গড়ার পথ খুঁজে নেয়।